ইতিহাস কথা বলে, অভিজ্ঞতা শিক্ষা দেয়। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন কিংবা প্রত্যাবর্তনের ক্ষেত্রে জনগণের ভোট শিরোধার্য হলেও সেই ভোট নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রয়োজনীয়তার উপর। এটাই ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তর্কের সমর্থনে যুক্তি ও প্রমাণ রয়েছে অনেক। যেমন 1977 সাল পর্যন্ত দেশে জাতীয় কংগ্রেস দলের রাজত্ব চলেছে। 1952 সাল থেকে 1964 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এরপর লাল বাহাদুর শাস্ত্রী 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত টানা 11 বছর ইন্দিরা গান্ধী প্রথম পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দর্শক বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাবার আগে থেকে, অর্থাৎ যখন ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল থেকে বিধানসভায় উত্তরণের সময়, অর্থাৎ 1963 সালে কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সরকার, ত্রিপুরাতেও শচীন্দ্রলাল সিংহের মুখ্যমন্ত্রীত্বে একই দলের সরকার নির্বাচিত হয়। 1972 সালের মার্চ মাস থেকে 77 সাল পর্যন্ত সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে চলে জাতীয় কংগ্রেসের সরকার। দর্শক বন্ধুদের আবারও মনে করানো প্রয়োজন, যখন সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে জাতীয় কংগ্রেসের সরকার চলছিল, তখন কেন্দ্রেও চলছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একই দলের সরকার। 77 সালের 24শে মার্চ জনতা পার্টির মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী হন। সেই সময় ত্রিপুরাতে জাতীয় কংগ্রেসের সরকারও পরিবর্তন হয়। 1977 সালেই প্রফুল্ল কুমার দাসের মুখ্যমন্ত্রীতে সিএফডি সরকার ও কদিন পরেই রাধিকা রঞ্জন গুপ্তের নেতৃত্বে জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে। কেন্দ্রে যখন মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীতে জনতা পার্টির অকংগ্রেসি সরকার চলছিল, তখনই ত্রিপুরাতে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে 1978 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। মোরারজি দেশাইয়ের পর চরণ সিংয়ের প্রধানমন্ত্রীত্বে দেশে অকংগ্রেসি সরকার চললেও 1980 সালের 14 জানুয়ারি পুনরায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার এদেশে গঠিত হয়। তখনও ত্রিপুরায় নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার চলছিল। কিন্তু দেশের একদিকে পাঞ্জাবে খালিস্তানিদের চরম অবস্থান, আসামে উলফার তাণ্ডব সহ স্বর্ণমন্দিরে সেনা অভিযান, এ সব কিছু মিলিয়ে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের শেষ 4 বছরে ব্যতিব্যস্ত ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। তাছাড়া ইন্দিরা গান্ধীর বৈদেশিক নীতি ও জোট নিরপেক্ষ আন্দোলনে যথেষ্ট সায় ছিল সিপিএমের। একদিকে দেশের অস্থির পরিস্থিতি, অন্যদিকে বৈদেশিক নীতি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিতে তুলনামূলক কাছের বন্ধু ছিল সিপিএম। এমত অবস্থায় 1983 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হয় দ্বিতীয় বামফ্রন্ট সরকার। কিন্তু বিপত্তি বাঁধে পরবর্তী বিধানসভা নির্বাচনেই। 1984 সালের 31শে অক্টোবর নিজের শিখ ধর্মাবলম্বী দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হবার পর প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার থাকাকালীন সময়ে 1988 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নৃপেন চক্রবর্তী ও দশরথ দেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে বলা চলে খানিকটা হলেও বলপূর্বক হটিয়ে ত্রিপুরায় বিধানসভা দখল নেয় কংগ্রেস টিউজে জোট সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী হন সুধীর রঞ্জন মজুমদার, পরবর্তীতে সমীর রঞ্জন বর্মন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পর এদেশে বাম সমর্থনে প্রধানমন্ত্রী হন তৎকালীন ন্যাশনাল ফ্রন্টের অন্তর্ভুক্ত জনতা দলের বিশ্বনাথ প্রতাপ সিং। এই বিশ্বনাথ প্রতাপ সিং 1 বছরেরও কম সময়ে মণ্ডল ইস্যুতে পদত্যাগ করতে বাধ্য হন। তখনও রাজ্যে চলছিল সেই কংগ্রেস টিউজেএস সরকার। ভিপি সিংয়ের পর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন সমাজবাদী জনতা পার্টির তুর্কি নেতা চন্দ্রশেখর। শেষ পর্যন্ত 1991 সালে দেশের সাধারণ নির্বাচনের প্রচারে গিয়ে তামিলনাড়ুর পেরেম্বুদুরে এলটিটিই জঙ্গিদের হাতে রাজীব গান্ধী নৃশংসভাবে খুন হবার পর ভারতীয় জাতীয় কংগ্রেস এদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন পিভি নরসিমহা রাও। তখনও রাজ্যে চলছিল সেই কংগ্রেস টিউজেএস জোট সরকার। একদিকে চলছিল জোট রাজত্বের লোটতরাজ, খুন, নারী ধর্ষণে চরম বিরক্ত রাজ্যের মানুষ।
পাশাপাশি ভিপি সিংয়ের প্রধানমন্ত্রিত্বের সময় থেকে বিজেপির উত্থানে ভবিষ্যতে বামেদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নিজের দলের সরকার থাকার পরেও ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করে বামফ্রন্টকে রাজ্য সরকার উপহার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। অর্থাৎ শুরু থেকেই ত্রিপুরা রাজ্যে সরকার গঠন হয়েছে দিল্লিতে অধিষ্ঠিত কেন্দ্রীয় সরকারের সাথে তাল মিলিয়ে কিংবা কেন্দ্রের সরকারের রাজনৈতিক প্রয়োজনে। 1993 সালে রাজ্যে গঠিত হয় দশরথ দেবের নেতৃত্বে তৃতীয় বামফ্রন্ট সরকার। যদিও ত্রিপুরায় তৃতীয় বামফ্রন্ট সরকার চলাকালীন সময়ে পিভি নরসিমহা রাওয়ের প্রধানমন্ত্রিত্বের পর 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতবর্ষে 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন। দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকারের পর এইচ.ডি. দেবগৌড়া ও আই.কে. গুজরাল দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু 1998 সালে লোকসভা নির্বাচনের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার দেশে প্রতিষ্ঠিত হলেও একই সাথে ত্রিপুরা বিধানসভা ভোটও সংগঠিত হওয়াতে এই 98-এর রাজ্য বিধানসভা নির্বাচনের উপর কেন্দ্রের প্রভাব তেমন একটা পড়েনি। তাছাড়া 2003 সালে কেন্দ্রে বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার থাকলেও ত্রিপুরাতে বিজেপির তেমন একটা শক্তি না থাকাতে সে সময়কার বিধানসভা নির্বাচনে তৎকালীন কেন্দ্রীয় সরকারের ইতিবাচক বা নেতিবাচক তেমন কোনো ভূমিকার প্রয়োজন হয়নি। কিন্তু 2004 সালে লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রথমে বামেদের সমর্থনে জাতীয় কংগ্রেসের মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন প্রথম উপা সরকার ও পরবর্তীতে বামেদের সরাসরি সমর্থন না থাকলেও দ্বিতীয় উপা সরকারের বিভিন্ন বিল সংসদে অনুপস্থিত থেকে কিংবা বয়কট করে বামেরা পাশ করিয়ে দিতে সাহায্য করে গেছে। তাছাড়া বাবরি মসজিদ ধ্বংসের পর সমগ্র দেশে বিজেপির ক্রমাগত উত্থানের সামনে কংগ্রেসের পরম বন্ধু স্থানে চলে আসে সিপিআইএম। অর্থাৎ দিল্লির কংগ্রেসের প্রয়োজনের তাগিদেই বন্ধু সিপিএমকে ত্রিপুরা থেকে উৎখাতের তাগিদ দেখায়নি মনমোহন সিংয়ের কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এক্ষেত্রে আবারও প্রমাণিত হয় যদিও ভোট প্রদানের ক্ষেত্রে জনগণই সর্বেসর্বা, তথাপি ইতিহাসগতভাবে ত্রিপুরার ভোট প্রদান নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে সঙ্গতি রেখে। ইতিহাসের পাতা থেকে আজ পর্যন্ত অর্থাৎ ত্রিপুরা পূর্ণ রাজ্য হবার আগে থেকে অর্থাৎ সেই শচীন্দ্রলাল সিংহের সময় থেকে আজ পর্যন্ত ত্রিপুরার বিধানসভার পট পরিবর্তন বা প্রত্যাবর্তন যে দিল্লির কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে সঙ্গতি রেখে হয়ে থাকে সে কথা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেওয়া যায়। 2018 বিধানসভা নির্বাচনেও এর ব্যতিক্রম হওয়া খুবই দুষ্কর। বর্তমানে দিল্লিতে চলছে প্রবল পরাক্রমী নরেন্দ্র দামোদর ভাই মোদির নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশের 29টি রাজ্যের মধ্যে 18টি রাজ্য বিজেপি ও তার সহযোগীদের দখলে চলে গেছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য তাদের দখলে নিতে মরিয়া বিজেপি। রাজনৈতিকভাবে কংগ্রেস বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হলেও মতাদর্শগতভাবে সিপিএম বিজেপির মূল বিরোধী। সে অনুযায়ী রাজ্য সরকারের প্রতি মোদী সরকারের মনোভাবও কড়া। উপা সরকারের সময়েতে রাজ্যের বামফ্রন্ট সরকার 22টি পুরস্কার নিয়ে আসতে পারলেও মোদী সরকারের সময় আক্ষরিক অর্থে একটি পুরস্কারও বাগাতে পারেনি রাজ্য সরকার। হিসেব না দেওয়ায় রেগার কাজেও কাটছাট চলছে। সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য হলেও সিবিআই হানা দিয়েছে বাম নেতা মন্ত্রীদের ঘরে। পাশাপাশি রাজ্যে বিজেপির ব্যাপক উত্থান, প্রতি মাসে কেন্দ্রীয় একাধিক মন্ত্রীর আগমন, অমিত শাহের রাজ্য সফর, প্রধানমন্ত্রীর রাজ্য সফরের প্রস্তুতি সব মিলিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকারের কাছে অশনি সংকেত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে যে হাওয়া লেগেছে সেই হাওয়ায় বিরোধী অন্যান্য দল ছেড়ে এমনকি সিপিএমের একাংশ দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। সবচাইতে বড় কথা হলো রাজ্যের 6-7% ফ্লোটিং ভোটার অর্থাৎ দুদল্যমান ভোটাররা যারা এতদিন সিপিএমের সাথে ছিল তারা এবার বিজেপির তরি হাওয়ারই হয়েছে। বিজেপির পালে ব্যাপক হাওয়া দেখে অবশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরাও ভিড় জমাতে বাধ্য হচ্ছে বিজেপির তরিতে, কারণ বিজেপিতে যাওয়া ছাড়া এখন তাদের আর কোনো গতি নেই। ইতিহাস শিক্ষা দেয় কেন্দ্র যেভাবে চায় ত্রিপুরা সেভাবে যায়। শচীন্দ্রলাল সিংহের সময় থেকে আজ পর্যন্ত ইতিহাসের একই অবতারণা হয়ে চলেছে এ রাজ্যে। সুতরাং কোনো ব্যক্তি তো আর ইতিহাসের লেখনীকে পাল্টাতে পারে না, তাই এখন বিজেপিতে ভিড়।
তবে এই ভিড়ের চাপে যদি নৌকাডুবি না হয় তাহলে বিজেপি নাওয়ের দুই মাঝি বিপ্লব দেব ও সুনীল দেওধরদের কৃতিত্ব বলা যাবে, কারণ নৌকার পাল ও বৈঠা দুটোই রয়েছে তাদের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।